মিনিটের মধ্যে যে বেসিক্যালি আমরা সিনজিং। আচ্ছা, শুরুতে একজনকে একটু পোস্ট করে দিচ্ছি। জাইফ পারভেজ স্যার কি আছেন আমাদের সাথে? আচ্ছা, আপনি কই? আপনার মাইক্রোফোনটা অন। জাইফ, আপনার মাইক্রোফোনটা অন করেন। ওকে, আপনাকে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আইডি 40। আপনার মাইক্রোফোনটা অন থাকবে, বাকিরা অফ রাখবেন। আচ্ছা, শুরুতে আমি একটু রিভিউ করব। সেটা হচ্ছে যে সিনজিংটা কি। সিনজিংটা বেসিক্যালি হচ্ছে যে ইয়ার্ন বা ফেব্রিকের সারফেসে কিছু প্রোট্রুডিং ফাইবারস থাকে। এই সকল প্রোট্রুডিং ফাইবারস হচ্ছে আনডিজায়ারেবল বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়ে আসে ফেব্রিকের মধ্যে। তো এই প্রোট্রুডিং ফাইবারস ডিস্ট্রয় করার প্রসেসটাই হচ্ছে সিনজিং। সিনজিং বিভিন্ন ধরনের হয়, ডিরেক্ট সিস্টেম হয়, ইনডিরেক্ট সিস্টেম হয়, এবং ইন্ডাস্ট্রিতে মোস্টলি ইউজ হয় গ্যাস সিনজিং মেশিন বা গ্যাস সিনজিং সিস্টেম। গ্যাস সিনজিং সিস্টেমটা কি? গ্যাস সিনজিং সিস্টেমটা হচ্ছে এই জায়গায় যে সিনজিং চেম্বার থাকবে সেখানে একটা গ্যাস বার্নার থাকবে। এই বার্নারের ফুয়েল হবে এয়ার এবং গ্যাস মিক্সচার আন্ডার প্রেসার। ঠিক আছে, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করি, ওই মোরলেস ওইটাই। বিউটেন গ্যাস হতে পারে, কোল গ্যাস হতে পারে, তো বিভিন্ন ধরনের গ্যাস হতে পারে। এটা দিয়ে আপনার কি করতেছেন, বার্নিং অফ করতেছেন শর্ট ফাইবার গুলাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 3 ধরনের সিনজিং পজিশন আছে। ম্যাক্সিমাম না, টোটাল 3 ধরনের সিনজিং পজিশন আছে। একটা হচ্ছে ট্যানজেনশিয়াল সিনজিং, আরেকটা হচ্ছে সিনজিং অনটু এ ওয়াটার কুল রোলার, আরেকটা হচ্ছে সিনজিং ইনটু দ্য ফেব্রিক। হ্যাঁ, জেনারেলি যেগুলো হেভি ওয়েট ফেব্রিক, টেকনিক্যাল হেভি ওয়েট ফেব্রিক, হ্যাঁ, তারপর হাই জিএসএম কটন ফেব্রিকের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আপনার সিনজিং ইনটু দ্য ফেব্রিক এই পজিশনটা ব্যবহার করে। আর লাইট ওয়েটের ফেব্রিকের ক্ষেত্রে ট্যানজেনশিয়াল সিনজিং ব্যবহার করতেছে। আর ডে টু ডে নরমাল জিএসএম যেটাকে আমরা বলতেছি, এই ফেব্রিক গুলাতে হচ্ছে আপনার সিনজিং অনটু দ্য ওয়াটার কুল রোলার, এইভাবে আপনার সিনজিং পজিশনটা থাকে। আচ্ছা, তো সিনজিং এর অনেকগুলো প্রিকশন আছে, কিছু ফান্ডামেন্টাল ছিল, তারপর হচ্ছে আপনার একটা বেসিক ফিগার ছিল, সিনজিং চেম্বারের একটা অংশ ফিগার আপনাদের ছিল, ইম্পর্টেন্ট প্যারামিটার ছিল, এই সব কিছুই আপনাদেরকে বলা হয়েছে। তো এখন হচ্ছে একদম শেষের দিকে চলে এসেছি আমরা আমাদের এই চ্যাপ্টারের, যে সিনজিং এর ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। হ্যাঁ, আপনি সিনজিং করেছেন, সিনজিং করার পর যে ফেব্রিকটা আপনার কাছে আছে সেই ফেব্রিকে কি কি প্রবলেম হতে পারে, যেগুলোকে আমরা বলতেছি কমন প্রবলেমস ইন গ্যাস সিনজিং মেশিন, এবং তাদের কারণগুলো কি কি। আচ্ছা, তো এর পূর্বে, হ্যাঁ, আপনাদেরকে প্রথম ক্লাসে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সিনজিং মেইনলি অ্যাপ্লাইড ফর ওভেন ফেব্রিক। সিনজিং এই স্টেপটা মেইনলি অ্যাপ্লাইড ফর ওভেন ফেব্রিক। তো এখানে যে প্রবলেমগুলোর কথা আমরা বলবো, সেই প্রবলেমগুলো ওভেন ফেব্রিকের সাথে রিলেটেড। যদিও নিট ফেব্রিকেও করা হয়, আমরা কিছুক্ষণ পরে সেই জিনিসটা একটু পড়বো। আচ্ছা, তো কমন প্রবলেমস বা কি কি ফল্ট হতে পারে, একটা হচ্ছে বায়ারদের একটা কমন টার্ম, সিনজিং এর যে প্রবলেমই হোক, হ্যাঁ, সেটাকে তারা এক কথায় বলে ইমপ্রপার সিনজিং অথবা ইনকমপ্লিট সিনজিং। ঠিক আছে, ইমপ্রপার সিনজিং অথবা ইনকমপ্লিট সিনজিং, আর এর অল্টারনেটটা হচ্ছে ওভার সিনজিং। কিন্তু ইনকমপ্লিট যে সিনজিং যেটা আছে, সেগুলো কি কারণে হতে পারে ইনকমপ্লিট সিনজিং? আমরা 5টা প্যারামিটার দেখেছিলাম। একটা ছিল ফ্লেম ইন্টেন্সিটি। যদি ফ্লেম ইন্টেন্সিটি রিকোয়ার অ্যামাউন্টের যে কম হয়, সেক্ষেত্রে ইনকমপ্লিট সিনজিং হতে পারে। ফেব্রিক স্পিড আরেকটা প্যারামিটার ছিল। যদি ফেব্রিকের স্পিডটা অনেক বেশি থাকে, ধরেন আপনার স্পিড প্রয়োজন, আপনি যে পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছেন ফ্লেমের মাধ্যমে, সেখানে ফেব্রিকের জন্য অপটিমাম স্পিড হচ্ছে 100 মিটার পার মিনিট, কিন্তু আপনি কি করলেন, 150-তে চালিয়ে দিলেন। ঠিক আছে, তো তখন কি হবে, হবে। আবার ফেব্রিক এবং ফ্লেমের মধ্যে একটা ডিসটেন্স থাকে, হ্যাঁ, সেই ডিসটেন্সটা কত, কারো কি মনে আছে? আচ্ছা, কারো মনে নাই? আপনার সেটা অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওকে, নো প্রবলেম। অ্যাডজাস্ট করা যায়। 4 থেকে 8 8 হতে পারে, অথবা 6 থেকে 20 হতে পারে। হ্যাঁ, তো এরকম ডিসটেন্স হয়। তো এই ডিসটেন্সটা যদি আপনার দেখা গেছে যে লাইট ওয়েট ফেব্রিকের ক্ষেত্রে ডিসটেন্সটা একটু বেশি থাকে,
হ্যাঁ, আবার যেগুলা হেভি ফেব্রিক তাদের ডিসটেন্সটা একটু কম থাকে। বেসিক থেকে আপনারা বুঝতে পারছেন। তো এই ডিসটেন্সটা যদি অ্যাডজাস্টেবল না হয় অ্যাকর্ডিং টু সাবস্ট্রেট, দেন হচ্ছে ইনকমপ্লিট সিনজিং হতে পারে। আচ্ছা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিনজিং পজিশন, কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম লাইট ওয়েটের জন্য ট্যানজেনশিয়াল সিনজিং, আর নরমাল জিএসএম যেগুলো আছে সেগুলোকে আপনার ডে টু ডে ইউজে যেগুলো আছে ফেব্রিক, সেটার জন্য হচ্ছে আপনার সিনজিং অনটু দ্য ওয়াটার কুল রোলার। এই পজিশনটা যদি আপনার হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, সেক্ষেত্রে ইনকমপ্লিট সিনজিং হতে পারে। আবার আরেকটা কথা, আপনাদের গ্যাস সিনজিং ফান্ডামেন্টাল যখন বলেছিলাম তখন একটা কথা ছিল, সেটা হচ্ছে এয়ার স্টিম বাফার জোন। এয়ার স্টিম বাফার জোন, হ্যাঁ। তো সেটা কিসের জন্য হয়? ময়েশ্চারের জন্য হয়। যদি ফেব্রিকের মধ্যে টু মাস ময়েশ্চার থাকে, দেনও হচ্ছে ইনকমপ্লিট সিনজিং হতে পারে। আচ্ছা, এই টার্মটা ছিল আমি বলছি বায়ারদের ওভারঅল একটা টার্ম, ইনকমপ্লিট সিনজিং। তো মাঝে মাঝে তারা স্পেসিফাই করে কিছু প্রবলেমকে, যেমন তারা এটা বলতে পারে আনইভেন সিনজিং অ্যাক্রস দ্য ফেব্রিক উইথ। ফেব্রিকের যে প্রস্থ আছে সেই প্রস্থ বরাবর আপনার কি হতে পারে? আনইভেন সিনজিং হতে পারে, ইমপ্রপার সিনজিং হতে পারে। হ্যাঁ, আনইভেন বলতে বোঝাচ্ছে কোথাও আপনার পুরো অপটিমাম সিনজিং হয়েছে উইথ বরাবর, আবার উইথের কিছু অংশে ইনকমপ্লিট সিনজিং হয়েছে, আবার এমনও হতে পারে কিছু অংশে ওভার সিনজিং হয়ে গেছে। ঠিক আছে? তো এগুলো কি, যে নন ইউনিফর্ম ময়েশ্চার কন্টেন্ট অ্যাক্রস দ্য ফেব্রিক উইথে যদি হয়, যে আপনার উইথ বরাবর ফেব্রিকের ময়েশ্চার কন্টেন্ট যদি কম বেশি হয়, তারপর হচ্ছে ফ্লেম ইন্টেন্সিটি যদি নন ইউনিফর্ম থাকে, এটা বেসিক্যালি হচ্ছে আপনার বার্নার যেটা থাকে, গ্যাস বার্নারের মধ্যে অনেকগুলো আউটলেট থাকে। তো একটা নির্দিষ্ট সময় পর এমন হতে পারে যে কিছু কিছু আউটলেট ব্লক হয়ে যায়। হ্যাঁ, পুরোপুরি ভাবে সে কি করতে পারে না, ফ্লেমকে বের হতে দেয় না। তখন ক্ষেত্রে কি হয়? নন ইউনিফর্ম ফ্লেম ইন্টেন্সিটি তৈরি হয় অ্যাক্রস দ্য ফেব্রিক উইথ। হ্যাঁ, তখন হচ্ছে যেহেতু ফ্লেম ইন্টেন্সিটি নন ইউনিফর্ম, সেহেতু সিনজিংটাও নন ইউনিফর্ম হয়ে যায়। হ্যাঁ, তো এরকম বেশ কিছু প্রবলেম কজের কারণে হচ্ছে আপনার আনইভেন সিনজিং অ্যাক্রস দ্য ফেব্রিক উইথ হয়ে থাকে। তো আপনাদের শর্ট নোট আকারে এক একটা পয়েন্ট আসতে পারে, রাইট শর্ট নোট অন আনইভেন সিনজিং অ্যাক্রস দ্য ফেব্রিক উইথ। হ্যাঁ, তখন আপনাদেরকে অ্যাক্রস দ্য ফেব্রিক উইথ আনইভেন সিনজিং মানে কি সেটা বলতে হবে, যেটা আমি বললাম, দেন হচ্ছে কজগুলো বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি হতে পারে? আনইভেন সিনজিং আগে ছিল ফেব্রিকের উইথ বরাবর, এবার হবে ফেব্রিকের লেন্থ বরাবর। হ্যাঁ, এই টার্মগুলা কাছাকাছি, আর পরে যে প্রবলেমের টার্মগুলো আসবে দেখবেন যে অনেকটা কাছাকাছি, কজগুলোও কাছাকাছি। হ্যাঁ, আপনার এই যে যে 5টা প্যারামিটার আপনাদেরকে বলেছিলাম, সেই 5টা প্যারামিটারের আপ ডাউনের কারণেই বেসিক্যালি এই প্রবলেমগুলো হচ্ছে। হ্যাঁ, তো তাছাড়া কিছু জিনিস পার্থক্য থাকে, আমি শুধু সেগুলো এখন বলে যাচ্ছি। ময়েশ্চার কন্টেন্টের বিষয় যেটা, সেটা নন ইউনিফর্ম ময়েশ্চার কন্টেন্ট যদি ফেব্রিকের লেন্থ বরাবর এরকম থাকে, সেক্ষেত্রে আপনার আনইভেন সিনজিং অ্যালং দ্য ফেব্রিক লেন্থ হতে পারে। আবার একটা বিষয়, সেটা হচ্ছে যখন আপনি গ্যাস সিনজিং মেশিন অপারেট করতেছেন, এর মেইন ফুয়েল হচ্ছে কি? গ্যাস। তো রানিং অবস্থায় যদি গ্যাসের প্রেসারের আপ ডাউন হয়ে থাকে বা যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আনইভেন সিনজিং হয়ে যায় অ্যালং দ্য ফেব্রিক লেন্থ। হ্যাঁ, এই জন্য এটা এনশিওর করা লাগে যে থ্রু আউট দ্য প্রসেস যাতে গ্যাসের প্রেসার সবসময় ইউনিফর্ম থাকে। আচ্ছা, এরকম আরো কিছু প্রবলেম আছে, কজ আছে, এগুলা আপনি দেখে নেবেন। দেন হচ্ছে হরাইজন্টাল সিনজিং স্ট্রাইক। হ্যাঁ, এগুলা কাছাকাছি টার্ম। হ্যাঁ, হরাইজন্টাল সিনজিং স্ট্রাইকটা হচ্ছে আপনার আনইভেন সিনজিং অ্যালং দ্য ফেব্রিক উইথের কাছাকাছি, কিন্তু পার্থক্যটা কি? যে এখানে আপনার পুরোটা উইথ বরাবর একই ধরনের প্রবলেম থাকবে। হ্যাঁ, ধরেন ইনকমপ্লিট সিনজিং হয়েছে পুরাটা ধরে, আর যেটা ছিল আনইভেন সিনজিং সেটা পুরোটা একই ফল্ট না, মাল্টিপল ফল্ট থাকবে উইথ বরাবর। ঠিক আছে? তো এখানে যেগুলা হরাইজন্টাল সিনজিং স্ট্রাইপ যেটা, সেটা কি প্রবলেমের কারণে হয়ে থাকে? আপনার ভিডিওর মধ্যে আপনারা দেখেছিলেন যে ওয়াটার কুল রোলারের মধ্য দিয়ে উপর দিয়ে যখন ফেব্রিক পাস হয়, তখন আপনি ফ্লেম দিয়ে তাকে বার্ন করতেছেন। তা আপনার সার্টেন টাইম এই যে যে রোলার যেটা থাকে ওয়াটার কুল রোলার, তার ওয়্যার অফ হতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তখন কি হয় যে রোলারটা রোলিং অ্যাকশনটা ইউনিফর্ম হয় না। ইউনিফর্ম না হওয়ার কারণে
ওই হরাইজন্টাল কিছু স্ট্রাইক মার্ক আসতে পারে। আবার যদি কোনো কারণবশত ফেব্রিকের টেনশন ইনক্রিজ করে, হ্যাঁ, এটা সাডেনলি হতে পারে বিভিন্ন কারণে। ধরেন আপনার ফেব্রিকের সেলভেজটা ভাঁজ হয়ে আছে কোনো কারণবশত সিন্ডিং চেম্বারে ঢোকার সময়, তখন টেনশনের ভেরিয়েশন হয়, তখনও স্ট্রাইক মার্কটা চলে আসে। কেননা সিনজিং এর পরে যখন আপনি কুলিং করবেন তখন তো টেনশন লেস হয়ে যায়, হ্যাঁ, আগের অবস্থায় ফিরে আসে, তখন একটা মার্কের মতো দেখা যায়। এরপর হচ্ছে ভার্টিক্যাল সিনজিং স্ট্রাইক। এটা হচ্ছে যে টোটাল অর পার্শিয়াল ব্লকেজ অফ ফ্লেম আউটলেট। হ্যাঁ, একটা বার্নারের মধ্যে অনেকগুলো ফ্লেম আউটলেট থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, একটা ছিদ্র যদি ব্লক হয়ে যায় তাহলে থ্রু আউট দ্য প্রসেস লেন্থ বরাবর আপনার ওই ছিদ্র দিয়ে যে ফ্লেম বের হতো সেই অংশে আনইভেন সিনজিং হবে এবং একটা ভার্টিক্যাল সিনজিং স্ট্রাইক চলে আসবে। আচ্ছা, এরপরে কি প্রবলেম? ওভার সিনজিং। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম যেটা ছিল ইনকমপ্লিট সিনজিং এর উল্টা। হ্যাঁ, আগে ছিল টু লো, এটা হচ্ছে টু হাই, সবকিছুই ইয়া হবে। এখন লাস্টে একটা পয়েন্ট আছে, ফরমেশন অফ স্মল বিটস অফ মল্টেন ম্যাটেরিয়াল। হ্যাঁ, যে দেখা গেছে থার্মোপ্লাস্টিক ফাইবার যেগুলো আছে, হ্যাঁ, বা আপনার সহজ কথায় সিনথেটিক ফাইবার দিয়ে যে ফেব্রিক তৈরি করা হয়, আপনারা একটা প্রপার্টি তার দেখেন, যখন সে টেম্পারেচার পায় বা হিট পায় বা ফ্লেম পায় তখন কিন্তু সে একসাথে জমাট বেঁধে গুটির মতো একটা স্ট্রাকচার তৈরি করে। হ্যাঁ, মানে তার মেল্টিং হয়ে যাচ্ছে। এখন সিনজিং এর সময় আপনাকে এমন পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে যাতে করে সে এই মল্টেন স্টেজে আসার পূর্বেই ইগনিশন হয়ে যায় এবং পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায়। রেসিডিউ রাখতেও পারে, নাও রাখতে পারে। ঠিক আছে? তো তাহলে আপনার কি বলছে, দিস মে বি কজড, ডি হবে একটা, বাই ইনসাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই when the thermal energy is not supplied quickly enough to be able to ignite the thermoplastic fiber rather than melting it, তখনই হতে পারে কি ফরমেশন অফ স্মল বিটস অফ মল্টেন ম্যাটেরিয়াল। আচ্ছা, একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলবো, পলিস্টার ফেব্রিক এর নাম শুনেছেন আপনারা? অবশ্যই শুনেছেন। জি স্যার। ওকে, কথা বলেন না কেন, বলবেন। পলিস্টারের মেল্টিং পয়েন্ট কত এটাও শুনেছেন, মনে আছে কার? আচ্ছা, 65 থেকে 265 থেকে 70, হ্যাঁ, কম বেশি হয়। পলিস্টারের কনস্টিটিউয়েন্টস পরিবর্তন হয় অনেক সময়, তখন বা ক্যারেক্টারিস্টিক্স বা স্পিনিং ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তনের হওয়ার কারণে এদের মেল্টিং পয়েন্ট কম বেশি হয়। ওভারঅল 265 থেকে 270 পিওর পলিস্টার। আচ্ছা, তার মানে পলিস্টার ফেব্রিক সিনজিং এর সময় যদি 265 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পায় শর্ট ফাইবার গুলা, তার মানে সে বিট ফরমেশন করবে। আর পলিস্টারের ইগনিশন টেম্পারেচার হচ্ছে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। যদি সে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পায় তখনই কম্বাশন হবে বা ছাই হয়ে যাবে। এখন আপনি যে ফ্লেম এনার্জিটা সাপ্লাই দিচ্ছেন সেই ফ্লেম এনার্জিটা যদি পলিস্টার ফেব্রিকের সারফেসে 270 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পৌঁছায় তখন কি হবে? বিট ফরমেশন হবে। আর যে ফ্লেমটা সাপ্লাই দিতেছেন সেটা যদি পলিস্টার ফেব্রিকের সারফেসে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠাইতে পারে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? ইগনিশন হবে এবং বিট ফরমেশন হবে না। এই জন্য বলছে যে ফ্লেম এনার্জি যেটা হবে সেটাকে সাফিসিয়েন্ট এনার্জি সম্পন্ন হতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। কই আমার কোহোস্ট কই? জাহিদ পারভেজ, ভালো আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা যাব কোন দিকে? কমন প্রবলেম হয়ে গেল, এরপরে আমরা যাব হচ্ছে ওই যায় না কেন। আচ্ছা, গ্যাস সিনজিং মেশিন যেটা ছিল, আচ্ছা আপনাদের কি এই পর্যন্ত কত ক্লাসে পড়াইছিলাম? অ্যাডভান্টেজ স্যার আমাদের পড়িয়েছেন হচ্ছে মেইন পার্টস পর্যন্ত গ্যাস চেঞ্জিং মেশিনের লাস্ট দিন। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক গাইড আছে তাহলে। রোলার, হট মেটালিক ড্রাইং, সিলিন্ডার্স এসব। বুঝতে পেরেছি, ঠিক আছে তাহলে, ঠিক আছে। আমি কোন ক্লাসে পড়াইছিলাম? আচ্ছা, যাই হোক, গ্যাস সিনজিং মেশিন আপনার অ্যাডভান্টেজ আছে কিছু, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু দেখে নেবেন। ওকে। আর আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমার পছন্দ না, তারপর প্রিভিয়াস ইয়ারে অনেক সময় কোশ্চেনটা দিয়ে দেয় দেখে আপনাদেরকে দিয়ে দিছি। তিনটা যে সিনজিং সিস্টেম আছে, ডিরেক্ট সিনজিং সিস্টেম বেসিক্যালি, এদের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটাও আপনারা একটু দেখে নেবেন, অনেক সময় দিয়ে দেয়।
আচ্ছা, এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যে টপিকসটা পড়েছি মেইনলি ফোকাসড অন ওভেন ফেব্রিক, না মেইনলি না, অনলি ফোকাসড অন ওভেন ফেব্রিক ছিল। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সবসময় না, কিছু কিছু ক্ষেত্রে আপনার সিনজিং মেশিন নিট ফেব্রিকের জন্য হয়ে থাকে, ফিজিক্যাল সিনজিং মেশিন। হ্যাঁ, ফিজিক্যাল সিনজিং মেশিন, দ্যাট মিন্স যেটা কিনা ফ্লেম ইউজ করবে, সেটাকে আমরা বলতেছি সার্কুলার সিনজিং মেশিন ফর নিট ফেব্রিক। তো এই মেশিনটা আপনি যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এটা একটা হচ্ছে সার্কুলার সিনজিং মেশিন, যেটা কিনা নিট ফেব্রিকের জন্য ডিজাইন করা হয়েছে। নামের মধ্যে আছে কিন্তু সার্কুলার, তার মানে এই মেশিনটা ফেব্রিককে বৃত্তাকার অবস্থায় বা সার্কেল অবস্থায় বার্ন অফ করবে শর্ট ফাইবার। ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা, সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড গ্যাস সিনজিং মেশিন আর এই সিনজিং মেশিনের মধ্যে পার্থক্যটা কি? ওইটা ওভেন ফেব্রিকের জন্য করা হয়তো, এবং ওভেন ফেব্রিক প্রোডাকশন হয় আপনার কি হিসাবে, ওপেন উইথ ফর্মিং। হ্যাঁ, একটা প্যারালাল প্লেনার শীট হিসেবে প্রোডাকশন হয়। আর নিট ফেব্রিক প্রোডাকশন হয় সার্কুলার শেপে। ঠিক আছে? তো এখানে এই জন্য শুরুতে একটা অ্যারেঞ্জমেন্ট ইন্ট্রোডিউস করা হয়, যেটাকে আমরা বলতেছি আনটুইস্টার। হ্যাঁ, নিট ফেব্রিক গুলো মানে একটা ভাঁজ অবস্থায় ডেলিভারি হয়। হ্যাঁ, ওভেন ফেব্রিক যেরকম বিমের মধ্যে জড়ানো ওয়াইন্ডিং করা অবস্থায় ডেলিভারি হয়, নিট ফেব্রিক গুলো কিন্তু ওইভাবে ডেলিভারি হয় না। তো অনেক সময়, সব সময় না, অনেক সময়, কখনো কখনো আবার বিমের মধ্যেও ডেলিভারি হয়। যাই হোক, তো সেখানে কিছু টুইস্টিং হতে পারে, এই জন্য শুরুতে কি করতে হয়, এটাকে আনটুইস্টিং করে দিতে হয়। কি ব্যাপার, কাজ করে না কেন? আচ্ছা, এই যে যে পার্টসটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আনটুইস্টার। আনটুইস্টারের কাজ কি, যদি কোনো টুইস্ট করে থাকে ফেব্রিকের মধ্যে, সেটাকে আনটুইস্ট করে মানে একদম প্লেনার অবস্থায় নিয়ে আসবে। দুইটা লেয়ার থাকবে কিন্তু প্লেনার অবস্থায় নিয়ে আসবে। তো এরপরে হচ্ছে কিছু গাইড রোলার থাকে, কিছু স্পেসিফাই ফেব্রিক পাথ থাকে। এরপর এখানে হচ্ছে দেখেন ভিতরে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, যেটাকে আমরা বলতেছি সার্কুলার এক্সপ্যান্ডার। হ্যাঁ, এই ফেব্রিকটাকে এক্সপ্যান্ড করে দেয়, একদম সার্কুলার শেপে নিয়ে আসে। যখন সার্কুলার শেপে নিয়ে আসে, তখন এর চারদিকে মাল্টিপল বার্নার থাকে। আগের সিস্টেমে ছিল একটা বার্নার, আর এখানে আছে মাল্টিপল বার্নার। স্ট্যান্ডার্ড হচ্ছে 8টা বার্নার থাকে, এই 8টা বার্নার পুরো ফেব্রিকের সার্কেলকে কভার করে থাকে। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনার বাকি যে প্রসিডিউর যেগুলো ছিল সবগুলো সেম থাকে। এটাতেও ব্রাশিং করার প্রয়োজন হয়, এটাতেও আপনার ফেব্রিক পাসেস থরো বা পাসেস ওভার হিট সোর্স হয়। ফ্লেমটা তো দেখতেই পাচ্ছেন। একইভাবে এটার মধ্যেও বিটিং ইউনিট থাকে এবং কুলিং ইউনিট থাকে। এটার কুলিং ইউনিটটা থাকে একটু অন্যরকম। কুলিংটা হচ্ছে আমরা আগে যেটা বলেছিলাম, যে একটা ওয়াটার বাথের মধ্যে বা ডিসাইজিং বাথের মধ্যে ফেব্রিকটাকে ডিপিং করা হয়। আর এটার মধ্যে কুলিংসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে শাওয়ারিং সিস্টেম। হ্যাঁ, উপরে একটা শাওয়ার থাকে, যেটা হাই স্পিডে স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার স্প্রে করে ফেব্রিকের উপরে। হ্যাঁ, যখন স্প্রে করে তখন যে স্পার্ক গুলা ছিল সেগুলো নিভে যায়, এবং এট দ্য এন্ড অফ দ্য প্রসেস আপনার কি হয়, ফেব্রিকটা ডেলিভারি হয়ে যায়। ওকে, এদিক থেকে ডেলিভারি হচ্ছে। এই হচ্ছে আপনার সার্কুলার সিনজিং মেশিন ফর নিট ফেব্রিক। এটা আমি বাংলাদেশে খুব কম, তবে স্কয়ার টেক্সটাইল যেটা আছে, স্কয়ার ফ্যাশন লিমিটেড ভালুকা, সেখানে আমি দেখেছি এটা আছে। এটা সাধারণত করা হয় না, তবে যে কিছু কিছু বাইরে স্পেসিফাই করে দেয় যে নিট ফেব্রিকের জন্য আপনার সিনজিং করতে হবে, ফিজিক্যাল সিনজিং। হ্যাঁ, নিট ফেব্রিকের ক্ষেত্রে কিন্তু একটা সিনজিং সবসময়ই হয়, অলমোস্ট সবসময়ই হয়, সেটা হচ্ছে বায়ো পলিশিং। হ্যাঁ, সেটাও আমরা করব। তো এইটুকু হচ্ছে সার্কুলার সিনজিং মেশিন ফর নিট ফেব্রিক। ওকে, তো এখন আমরা পরবর্তী অংশে যাব। আচ্ছা, এখানে কিছু শর্ট নোটের জন্য কিছু বলা আছে। এটা আসলে শর্ট নোট আকারে আসবে, তখন এইটুকু বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে ইয়ার্ন সিনজিং মেশিন। ঠিক আছে? তো আমরা প্রথমে ফেব্রিক দেখেছি, ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক। এখন দেখব ইয়ার্ন স্টেজে সিনজিং কিভাবে করা হয়। ইয়ার্ন স্টেজে সিনজিংটা বেসিক্যালি হচ্ছে প্যাকেজ টু প্যাকেজ সিনজিং সিস্টেম। সেটা কি, একটা মাদার সিনজিং, একটা মাদার প্যাকেজ থাকে। হ্যাঁ, সেই প্যাকেজটা কি করে, যে আনসিনচ অবস্থায় ইয়ার্ন হোল্ড করে। দেন হচ্ছে কিছু গাইড এর মাধ্যমে
ইয়ার্নটাকে আরেকটা প্যাকেজে নিয়ে যাওয়া হয়। এই যে মাঝখানে যাওয়ার পথে একটা গ্যাস ফ্লেম, অনলি ওয়ান আউটলেট, হ্যাঁ, একটা আউটলেট দিয়ে ফ্লেমের মধ্য দিয়ে সুতাটা পাস করানো হয় উইথ এ ভেরি ভেরি হাই স্পিড। হ্যাঁ, কারণ সুতা কত চিকন, যদি ফ্লেম একটু বেশি সময় পায় 1300°C টেম্পারেচার, তাহলে তো পুরো একদম অবস্থা খারাপ করে দিবে। এই জন্য ভেরি ভেরি হাই স্পিডে প্যাকেজ টু প্যাকেজ ট্রান্সফার হয় এবং মাঝখানে আপনার কি হয়, সিঞ্জিং হয়ে যায়। স্পিডটা কিরকম থাকে, 400 মিটার পার মিনিট হতে পারে, 1000 মিটার পার মিনিট হতে পারে, ভ্যারি করে, তবে জেনারেলি 400 থেকে 1000 এর মধ্যে রাখে। ঠিক আছে। তো singeing is also done at yarn stage. For the yarn singeing, it is an operation carried out in order to eliminate yarn hairiness. ঠিক আছে। প্যাকেজ টু প্যাকেজ ওয়াইন্ডার গ্যাস বার্নার ব্যবহার করে 400 থেকে 1000 মিটার পার মিনিট ব্যবহার করে থাকে। এই কোশ্চেনগুলো শর্টকাট আকারে আসে, এটুকুর জন্য বিস্তারিত পড়ার খুব একটা প্রয়োজন নয়। আচ্ছা, তো এরপরে হচ্ছে বায়ো পলিশিং। আমরা এতক্ষণ যতগুলো সিঞ্জিং করেছি সবগুলা ছিল ফিজিক্যাল সিঞ্জিং, সবগুলো ছিল কি ফিজিক্যাল সিঞ্জিং। হ্যাঁ, তো এর কেমিক্যাল একটা সিঞ্জিং প্রসেসও আছে, সেটাকে আমরা বলতেছি বায়ো পলিশিং। বায়ো পলিশিংটা কি? বায়ো পলিশিং ইজ এ প্রসেস অফ ইউজিং এনজাইম for surface modification of cellulosic fabrics to reduce the hairiness and increase the resistance to peeling. হ্যাঁ, তো বলা হয়েছে এই যে সিঞ্জিং প্রসেসটা, সেটা যদি আমি একটা এনজাইমের সাহায্যে করে থাকি এবং এনজাইমটা যদি শুধুমাত্র শর্ট ফাইবারকে রিমুভ করে এবং ফেব্রিকের মেইন বডিকে ক্ষতি না করে, তখন যে প্রসেসটা হবে সেটাই হবে বায়ো পলিশিং। ঠিক আছে। আচ্ছা, বায়ো পলিশিং এর কিছু ফিচার আছে, এগুলো বেসিক্যালি আপনার সিঞ্জিং এর যে অবজেক্টিভ সেগুলো এখানে বলা আছে। ঠিক আছে, একটু দেখে নেবেন। আর এখানে একটা রেসিপি দেওয়া আছে। ইন বায়ো পলিশিং pH of the bath is adjusted within 4.5 to 5.5. Temperature needs to be maintained between 40 to 50 degrees Celsius. It varies according to different types of enzymes. হ্যাঁ, সেলুলার এনজাইম গুলো এখন কিছু টেম্পারেচার স্টেবল এনজাইম পাওয়া যায় যেগুলো হাই টেম্পারেচারও করা যায়। আচ্ছা, প্রসেস টাইম ইজ মেইনটেইন বিটুইন 45 to 55 মিনিটস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার সেলুলাস এনজাইম কাজ করে কার উপরে? সেলুলোজের উপরে। কার সেলুলোজের উপরে? শর্ট ফাইবারের মধ্যে যে সেলুলোজ থাকে তার উপরে। এখন মেইন যে ইয়ার্ন বডি অর মেইন যে ফেব্রিক বডি, সেই বডিতেও কিন্তু সেলুলোজ থাকে। এই সেলুলাস এনজাইম তাদেরকেও ডিস্ট্রয় বা ডিগ্রেড করতে পারে। হ্যাঁ, এই জন্য আপনাকে এটা এনশিওর করা লাগে যে টাইমটা এমন ভাবে ফিক্স করা থাকে যাতে করে সেলুলাস এনজাইমগুলো এতটুকু সময়ই পায় যতটুকু সময় সে শর্ট ফাইবারকে ডিস্ট্রয় করে। হ্যাঁ, যে সময়টা ফিক্স করে দেওয়া হয়, এর চেয়ে বেশি সময় পেলে সে মেইন বডিকে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে, তো এটা স্ট্রংলি মেইনটেইন করা লাগে। এখানে একটা রেসিপি দেওয়া আছে, হ্যাঁ, টেন্টেটিভ রেসিপি, খুব ভেরি সিম্পলিফাইড রেসিপি। ইন্ডাস্ট্রিতে আপনার 1% এর কম ব্যবহার করে, 0.05% এরকম ব্যবহার করে। হ্যাঁ, 1%ও কখনো কখনো করা হয় হেভি ফেব্রিকের জন্য। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনার বায়ো পলিশিং। আচ্ছা, বায়ো পলিশিং এর মধ্যে একটা টপিক, সেটাকে বলা হচ্ছে এনজাইম ডিঅ্যাক্টিভেশন। হ্যাঁ, এনজাইম ডিঅ্যাক্টিভেশনটা কি সেটা এখানে বলা নাই, এটা আপনাদেরকে বলে দিতে হবে। এনজাইম ডিঅ্যাক্টিভেশনটা হচ্ছে যে যখন সেলুলাজের আপনার বায়ো পলিশিং শেষ হয়ে গেছে 55 মিনিটস পর, আপনার 55 মিনিটস পর, তো আপনাকে কি করতে হবে? এই যে এনজাইম আছে সেলুলাজ এনজাইম, তাদেরকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। তাদেরকে এমন স্টেজে নিয়ে যেতে হবে যাতে তারা কি না আর সেলুলোজকে ডিস্ট্রয় করতে না পারে। বিভিন্ন ভাবে করা যায়। নরমালি হাই টেম্পারেচার মেথডটা মোস্টলি ইউজ। হ্যাঁ, জেনারেলি হচ্ছে হাই টেম্পারেচার মেথডটা মোস্টলি ইউজ। সেখানে যেটা করে যে টেম্পারেচার অপটিমাম হচ্ছে আপনার 40 to 50 ডিগ্রি সেলসিয়াস, তো এই টেম্পারেচারটা বাড়ায় 70 ডিগ্রি পর্যন্ত নিয়ে যায়। তো ওই সময় এনজাইম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো আবার কিছু আছে পিএইচ চেঞ্জ করেও ডিঅ্যাক্টিভেশন করা যায়। ঠিক আছে, এই হচ্ছে এনজাইম ডিঅ্যাক্টিভেশন অফ বায়োপলিশিং। আচ্ছা, তো এনজাইমের কিছু মেকানিজম আছে, আপনাদেরকে পরবর্তী চ্যাপ্টারে পড়াবো যখন, তখন আরেকটু ক্লিয়ার হবে, বা আপনারা অলরেডি জানেন, আপনাদের ইন্টারেস্ট সিলেবাসে ছিল। লক এন্ড কি মডেল, ইনডিউস ফিট মডেল, দেন এনজাইম ডিঅ্যাক্টিভেশন, হাউ এনজাইম ইজ ডিঅ্যাক্টিভেটেড, টেম্পারেচার কিভাবে এনজাইমকে ডিঅ্যাক্টিভেট করে, এই মেকানিজমগুলো আপনারা অলরেডি পড়েছেন। আমি হয়তো একটু দেখাবো নেক্সট চ্যাপ্টারে, তখন একটু ক্লিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা,
তো এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনি সিনজিং করেছেন, করার পর এখন আপনাকে দেখতে হবে whether it is a good singeing or it is a satisfiable singeing or it is a bad singeing। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। এনশিওর করার জন্য আপনাকে যেটা করতে হয়, ইফেক্টিভনেস অফ সিনজিং টেস্টিং এর ইফেক্টিভনেস টেস্ট করা হয়। তো জেনারেলি আপনার এটা হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড একটা প্রসেস। ইন্ডাস্ট্রিতে আমি যেটা দেখেছি, আমি যখন ফ্যাক্টরিতে ছিলাম তখন অপারেটর যারা আছে বা অপারেটররাই বেসিক্যালি করে, সে ফেব্রিকটাকে হাতে নিয়ে লাইটের এগেনস্টে ধরে, মাথার উপরে ধরে অ্যাঙ্গেলে তাকায় দেখে যে শর্ট ফাইবার আছে কিনা, এবং বলে দেয় যে এটা আইকিয়া বায়ার অ্যাকসেপ্ট করবে, এটা জি স্টার বায়ার অ্যাকসেপ্ট করবে, এটা আপনার অন্যান্য বায়ার অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও কি 4টা প্রসেস আছে, আমি 4টা প্রসেসের কথা বলবো। একটা হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে, ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে সে দেখে ফেব্রিকের মধ্যে শর্ট ফাইবার দূর হয়েছে কি হয় নাই, এবং সিঞ্চ করা ফেব্রিক কম্পেয়ার করে আনসিঞ্চ অবস্থায় ফেব্রিকের সাথে। ঠিক আছে, এটা একটা ভিজুয়াল প্রসেসের মতো। আরেকটা কিছু প্রসেস হচ্ছে পিলিং টেস্টিং প্রসেস। হ্যাঁ, পিলিং পারফরমেন্স টেস্ট করা যায়, যদি সিঞ্চ করা থাকে সেক্ষেত্রে পিলিং কম হয়, আর যদি সিঞ্জিং না থাকে সেক্ষেত্রে আপনার পিলিং বেশি হয়। এটাও একটা আপনার অবজেক্টিভ টাইপের একটা টেস্ট, সরি সাবজেক্টিভ টাইপের একটা টেস্ট। এখানে নির্দিষ্ট না, আপনার কি করতে হয়, রেজাল্ট থেকে ধারণা করে নিতে হয় সিঞ্জিং হয়েছে কি হয় না। আর আরেকটা প্রসেস হচ্ছে একটা স্টিকিং টেপ। হ্যাঁ, আমাদের নরমাল যে টেপগুলো আছে, ট্রান্সপারেন্ট টেপ, এই টাইপের একটা টেপ। তো টেপটা ফেব্রিকের মধ্যে লাগায় দেয়, লাগায় দেওয়ার পর শক ফোর্সের মাধ্যমে টেপটা উঠায় ফেলে হঠাৎ করে টান দিয়ে। হ্যাঁ, তো এরপরে দেখে যে ফেব্রিকের থেকে কতগুলা শর্ট ফাইবার টেপের মধ্যে লেগে আছে। A well singed fabric result in less number of fibers sticking on the tab। এটাও এক্সপেরিয়েন্স বেসড ডিসিশন মেকিং এর মতো, আপনাকে দেখে দেখে শিখতে হবে কতগুলা শর্ট ফাইবার থাকলে এই বায়ারটা অ্যাকসেপ্ট করতেছে। দেন আরেকটা হচ্ছে হ্যান্ড ফিল। যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক হয়ে যায়, এক্সপেরিয়েন্স বেস, তারা হাত দিয়ে ফেব্রিককে বুঝে যে এটা সিলিং ভালো হয়েছে কি খারাপ হয়েছে। হ্যাঁ, তো যখন আনসিস্ট অবস্থায় থাকে তখন হ্যান্ড ফিল ভালো থাকে, যখন সিঞ্জিং করার পর হ্যান্ড ফিল কিছুটা হার্শ হয়। আবার যখন ওভার সিঞ্জিং হয়ে যায় তখন কি হয়, মোর হার্শার ফিলিং হয়, আপনার সারফেসটা অনেক শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই টেস্টগুলো করা হয়, টেস্টিং অফ সিঞ্জিং ইফেক্টিভনেস। আচ্ছা, ওকে, তো এতটুকুই ছিল আপনার আজকের লেকচার এবং এই চ্যাপ্টারের শেষ অংশ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, তাহলে ধরে নিব কার কোনো প্রবলেম নাই। স্যার, জি স্যার। শুধু কি আপনার স্লাইডটা পড়লেই হবে নাকি এর বাইরে কিছু করতে হবে? এর বাইরে আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনাদের কি কোনো রেফারেন্স দিছি? স্যার একদম ফার্স্ট দিন মনে হয় কিছু বইয়ের নাম বলছিলেন। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু রেফারেন্স দিয়ে দিবনি, ওইটাও পড়েন। ঠিক আছে, আমার লেকচারও করতে হবে প্লাস ওইটাও করতে হবে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন রিলেটেড? আচ্ছা, যদি না থাকে এখন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করব। একটা কোশ্চেনই করব, সিঞ্জিং এর ক্ষেত্রে কুলিং করা হয়, কেন কুলিং করা হয় কে বলবেন? আমাদের কিছু কয় না। আচ্ছা আচ্ছা, না ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কোন কানে রাখছেন? আর কাউকে? আচ্ছা, যাই হোক, একটা কোশ্চেনের কথা বলছি আজকে, আচ্ছা, একটা কোশ্চেনই করব, আর কোশ্চেন করব না তাহলে। এখন কথা হচ্ছে আসিফ, জি স্যার। স্যার আপনার আমি মনে হয় এর আগেও আপনাকে এই কোশ্চেনটা করেছিলাম, সেটা হচ্ছে যে অন্যান্য স্যাররা এই টেন্ডেন্স কিভাবে নেন? স্যার স্যার এক এক রকম ভাবে নেন, কেউ হচ্ছে জুমের রিপোর্ট থেকে নেন, কেউ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখেন, এভাবে আর কি। আচ্ছা আচ্ছা, আবার কেউ রোল কল করেন ক্লাস টাইমে। আচ্ছা আচ্ছা, আমি আগে জুম থেকে নিতাম, কিন্তু জুম থেকে কিছু প্রবলেম ফেস করতেছি, এই জন্য আমাকে এখন হচ্ছে আপনার করতে হবে, একটা স্ন্যাপশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাকে। ওকে স্যার, আমি ঠিক তাহলে আছে, এখন নিচ্ছি। স্ন্যাপশটটা নিয়ে আপনি পাঠিয়ে দেন। আর হচ্ছে
আহ, আরেকটা ভালো হয়, আপনাদের স্টুডেন্ট লিস্ট তো আপনি আমাকে দিছিলেন, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আপনি স্ন্যাপশটটা নিয়ে আমাকে পাঠিয়ে দিবেন, তো আমি ওখান থেকে দিয়ে দিব। আপনাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে 32, ঠিক আছে? 32 না তো 31, সংখ্যা জানি আবার একটু বেশি না হয়ে যায়, বুঝছেন? ওকে স্যার। আচ্ছা, তাহলে স্ন্যাপশটটা নেন, আমি ক্লাস শেষ করে দিব। ওকে স্যার, আমি নিচ্ছি স্যার। আচ্ছা, ওকে। জি স্যার, হয়েছে স্যার। ওকে, তো আহ, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে ক্লাস শেষ করতেছি। আবার সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।